ভ্যাট পরিশোধে ব্যবসায়ী দ্বারা যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর EIN নিবন্ধন কার্যক্রম শুরু। রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে নিজস্ব ভবনে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সংগ্রহশালা আরও সমৃদ্ধ করার দাবি। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। প্রতিনিয়তই ভোগান্তির শিকার যাত্রীরা। এবং ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের। চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা সর। ভ্যাট পরিশোধে আর কোনো ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইল নিয়ে দৌড়ঝাঁপ, হয়রানি কিংবা অন্য কোনো ঝামেলা। 1 জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার EBIN এর নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা, তারই আদ্যপন্ত থাকছে সাজিদ রাজুর রিপোর্টে। মনিটরের সামনে নিবিষ্ট চোখ, চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এক ঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা। পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে অনলাইনে ভ্যাট আদায়, তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাপ্তরিক কার্যক্রম। এই সময়ের জন্য যুগোপযোগী ট্রেনিং, আইনটাও যুগোপযোগী যথেষ্ট। আমরা যারা অফিসার আছি তারা খুব ভালোভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ব্যবসায়ীরাও সহজভাবে ভ্যাট দিতে পারবেন। কি কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের আমরা কি সেবা দিতে পারবো এবং ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR বলছে গেল 15 মার্চ থেকে শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর EBIN এর নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা কার্যক্রমও। আমরা সম্পূর্ণ প্রস্তুত টেকনোলজিক্যালি। আমাদের সব ডিভিশন সার্কেল অফিসে কম্পিউটার চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে। সমস্ত অফিসারের ট্রেনিং আইনের উপর ট্রেনিং হয়ে গেছে। এখন ট্রেনিং হচ্ছে সফটওয়্যারের উপরে। 1 জুলাইয়ের আগে আমরা আমাদের অফিসারদের টেকনিক্যাল ট্রেনিংগুলো শেষ করে ফেলবো। ভ্যাট অনলাইন দপ্তর বলছে অনলাইন ব্যবস্থায় কোনো ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে। ঘরে বসেই অনলাইনেই SMS আকারে পাওয়া যাবে রসিদ। একজন ট্যাক্স পেয়ার আবেদন করবেন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য, উনি রেজিস্ট্রেশনটা অনলাইনে পেয়ে যাবেন। রিটার্ন দাখিল করবেন অনলাইনে এবং এটার অ্যাকনোলেজমেন্টটা উনি অনলাইনেই পেয়ে যাবেন। SMS এর মধ্যে পাবেন, ইমেইলে পাবেন এবং ওনার ইনবক্সেও পাবেন। উনি ব্যাংকে পেমেন্ট করছেন, বাংলাদেশ ব্যাংক, ওই পেমেন্টের ডাটাটা আমাদের সিস্টেমে পাঠিয়ে দিবেন। আমাদের সিস্টেমে যখন পাঠিয়ে দিবেন তখন ওনাকে ট্রেজারি চালানের কপি নিয়ে আমাদের অফিসে আসতে হবে না। সেই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘ হিসাব সংরক্ষণের ঝামেলা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের হয়রানিও বন্ধ হবে বলেও মনে করেন তিনি। কঠোরভাবে দেখা হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের পর তৃতীয় দিনেও ভাড়া নিয়ে চলছে অরাজকতা। এক্ষেত্রে কোনো নিয়মই মানছে না চালক ও সহকারীরা। অন্যদিকে রাস্তায় রয়েছে পরিবহন সংকট। এ কারণে সকালে বাসা থেকে বের হয়ে গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, নগরের গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ করে যে লোকাল সার্ভিস করার নিয়ম করা হয়েছে, তাতে কিন্তু আসলে এর সুফল এখনো পর্যন্ত নগরবাসী পাচ্ছেন না। বরং এই গণপরিবহনে সিটিং বন্ধ করার পর যে অভিযান শুরু হয়েছে, এই অভিযানের ফলে কিন্তু নগরবাসীর বা অফিসগামী যাত্রীদের যে ভোগান্তি তা কিন্তু আজও আমরা লক্ষ্য করছি। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখছি যারা সাধারণ মানুষ আছেন, অফিস ফেরত অফিসগামী যেসব যাত্রী আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েই রয়েছেন। কারণ এই নগরীতে অভিযান পরিচালনার ফলে যে সাধারণ যে গণপরিবহন তা কিছু কমে গিয়েছে। সকাল থেকে যাও একটু ছিল, আপনি জানেন যে প্রতিদিন 10টার দিকে কিন্তু অভিযান করা হয়, যে দেখায় এবং সে অভিযানে মূলত দেখা হয় যে সিটিং সার্ভিস বন্ধ হয়েছে কিনা, ভাড়া কমানো হয়েছে কিনা এবং বাসের যে অন্যান্য বিষয় সে বিষয়গুলো দেখা হয়। তো এর কারণে কিন্তু নগরীতে গণপরিবহন অনেকটাই কমে গিয়েছে, যার কারণে যেসব মানুষ আছেন অফিসগামী যাত্রী
তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন। বিশেষ করে যারা মহিলা যাত্রী আছেন তারা কিন্তু একদমই বাসে উঠতে পারছেন না, যেহেতু বাস কম, সেহেতু সাধারণ মানুষ বাসে হুমড়ি খেয়ে পড়ছেন। আপনি দেখছেন আমার সামনে যে রাস্তার ফার্ম গেট তা কিন্তু এক প্রকার ফাঁকাই বলা যায়, কোনো কিন্তু বাস নেই, কোনো বাস আসছে না। এখন যেহেতু এখনই অভিযান শুরু হবে সেহেতু কিন্তু বাসের পরিমাণ আরো কমে যাবে এবং এই মানুষ তারা কিন্তু আরো ভোগান্তিতে পড়বেন। আমরা যদি দুই একজন যারা নগরবাসী আছেন, যারা অফিসগামী যাত্রী আছেন তাদের সাথে কথা বলি। আমার সঙ্গে একজন আছেন, আপনি যদি আমাকে একটু বলেন যে এই যে সিটিং সার্ভিস বন্ধ করে আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য যে আইনটি হয়েছে এবং সিটিং সার্ভিস বন্ধ করার কথা রয়েছে, তাতে কি ভাড়া কমানো হয়েছে কিনা এবং আপনাদের ভোগান্তি কমেছে কিনা একটু আমাদেরকে জানান। তাতে ভাড়া তো কমেই নাই, বরং ভোগান্তি আরো বাড়ছে। এখন আমাদের দেখা যায় যে আমরা যখন রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা করি, মহিলারা যেতে পারে না। আমরা অফিস টাইম শেষ হওয়ার পরে আমরা দেখা গেল সিটিং সার্ভিস থাকাকালীন সময় আমরা একটু আরামে স্বস্তিতে যে কয়জনই যেতে পারতো, হয়তো 5-10 জন বেশি যাইতো বাসতে। এখন লোকাল সার্ভিস করে ভাড়া সেই আগের মতোই আছে, প্লাস মহিলারা তো উঠতেই পারে না, আমাদের আরো কষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখা যায় যে আমাদের আরো পকেট সাবধান রাখতে হয়, মানি ব্যাগ সাবধান রাখতে হয়, যে কোন সময় পকেট চিনতে নিয়ে গেল, মানি ব্যাগ নিয়ে গেল, এই ধরনের টেনশন। বসে শান্তি নাই, দাঁড়ায়ও শান্তি নাই। এই যে নতুন নিয়মটি করা হয়েছে এরপরে কি রাস্তায় গাড়ি ও গণপরিবহন কমে গিয়েছে কিনা আপনারা কি দেখছেন? গণপরিবহন এখন আগের থেকে অনেক কম, পাওয়া যাচ্ছে না। অফিস টাইমে তো আরোই পাওয়া যায় না, ভোগান্তি অনেক বেশি আগের থেকে। তো উনি যেটি বলছিলেন যে যেহেতু এই সিটিং সার্ভিস বন্ধ করার নিয়ম হয়েছে, এ কারণে অভিযান পরিচালনা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি যদি আমার সামনের দিকটা দেখেন, এখনো কিন্তু বেশ যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন গাড়ির জন্য। দু একটি গাড়ি আসলে, যেহেতু অনেক যাত্রী কিন্তু এখনো পর্যন্ত অফিসে ঢুকে গিয়েছেন, যেহেতু অফিস শুরু হয়ে গিয়েছে, 10টা বেজে গিয়েছে, তো সব মিলিয়ে তারা কিন্তু অফিসে অনেকেই ঢুকে গিয়েছেন। তো যে বিষয়টি আমি আপনাকে বলছিলাম যে এখন হয়তো 10টার পরে এই ঢাকা শহরের মোট 5টি জায়গায় অভিযান পরিচালনা করার কথা রয়েছে বিআরটিএ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। তো সেই অভিযান যখন শুরু হবে এখন কিন্তু এই গণপরিবহনের সংখ্যা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি যাত্রীরা আশঙ্কা করছেন। এবং যাত্রীরা যে বিষয়টি বলছেন যে এটির একটি সুরাহা হওয়া উচিত। বিশেষ করে আমি দেখেছি যেসব বিআরটিসি বাস আছে, অর্থাৎ এসি বাস, সেই এসি বাসেও কিন্তু ভাড়া কমানো হয়নি। অথচ বিআরটিসি বাস কিন্তু রাষ্ট্রীয় বাস, সেই বাসেও কিন্তু এখনো পর্যন্ত ভাড়া কমানো হয়নি। তো সব মিলিয়ে এই সিটিং বাস বন্ধ হলেও বাসের ভাড়া কমেনি এবং বাসের পরিমাণ তা কিন্তু এখনো বাড়ানো হয়নি, যে কমে গিয়েছে তা কিন্তু কমানোই রয়েছে। তো মোটামুটি আমার কাছ থেকে ফার্মগেট থেকে এই ছিল সবশেষ খবর। সাথীলা, গণপরিবহনের ভাড়ার অরাজকতা নিয়ে জানাচ্ছিলেন ফার্মগেট এলাকা থেকে সহকর্মী মাহমুদ রাকিব। 1000-এরও বেশি মুক্তিযুদ্ধের নিদর্শন নিয়ে নিজস্ব ভবনে নতুন কলবরে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 1,85,000 বর্গফুট জায়গা জুড়ে রাজধানীর আগারগাঁয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের এই স্মৃতি সংগ্রহশালাটি। শুধু নতুন ভবনই নয়, যুক্ত হয়েছে নতুন নতুন নিদর্শনও। এই জাদুঘরকে আরও সমৃদ্ধ করার দাবি মুক্তিযোদ্ধা ও দর্শনার্থীদের। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। ভবনের ছাদের উপর আর সামনের দেয়াল থেকে কামান ও বন্দুকের নলি বলে দেবে এটি মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা। ভবনটির কাছে গেলে দেয়ালে কিছু স্মৃতিচিহ্ন দেখা যাবে। জাদুঘরটির 4র্থ ও 5ম তলায় রয়েছে 4টি দৃষ্টিনন্দন গ্যালারি। দ্বিতীয় গ্যালারিটি সাজানো হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা ও যুদ্ধের প্রস্তুতি দিয়ে। 7 মার্চের ভাষণ থেকে 25 মার্চ গণহত্যা ও বিভিন্ন শরণার্থীদের চিত্র স্থান পেয়েছে এখানে। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণে 1996 সালে রাজধানীর সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে পথ চলা শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। ছোট্ট এ বাড়িটিতে দিন দিন বেড়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও সংগ্রহের পরিমাণ। তারই ধারাবাহিকতায় 2011 সালে আগারগাঁওয়ে 2 বিঘা জায়গায় নির্মাণ কাজ শুরু হয় দৃষ্টিনন্দন এই 9তলা ভবনটির। গেল 16 এপ্রিল জাদুঘরটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নিজস্ব জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থী ও মুক্তিযোদ্ধারা। তবে জাদুঘরটিকে আরো সমৃদ্ধ করার কথা জানান তারা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা সবাই এটা যুগ যুগ ধরে থাকবে এই জিনিসটা, তারা দেখে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। যেখানে যেখানে মুক্তিযুদ্ধের যে জিনিসগুলো আছে এগুলো যাতে সংযোজন করে বা চিত্র করে এখানে উপস্থাপন করে। জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী জানান, স্বল্প সময়ে দর্শনার্থীদের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার চিন্তা থেকেই সাজানো হয়েছে জাদুঘরের প্রতিটি গ্যালারি। নতুনত্ব হচ্ছে যে মডেল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র আমরা
আনতে পেরেছি। আমাদের যে মেইন স্টোরি সেটা জাদুঘরে ঢোকার 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা দিয়ে দেবার চেষ্টা করেছি। 9 তলা ভবনটিতে রয়েছে 280 আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন, সেমিনার হল ও একটি সমৃদ্ধ গ্রন্থাগার। উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গ্যাস সংকটের কারণে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন, লোকসানের মুখে কারখানা দুটি। তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:35 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজধানী থিম্পুতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম বিষয়ক সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। 6টি চুক্তি সমঝোতা স্মারক যথা বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বৈত কর পরিহার, কৃষি ও কৃষিজাত পণ্যের মান, সাংস্কৃতিক সহযোগিতা, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ সম্পর্কিত এবং ভুটান কর্তৃক বাংলাদেশ দূতাবাস স্থায়ীভাবে নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রদানের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ৭১-এর ঘাতকদের অনুসারীরা দেশে এখনো সক্রিয় এবং তারা জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল মেহেরপুরে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় 2019 সালের জাতীয় নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলেও জানান তিনি। ৭১-এর ঘাতক ৭২-এর ঘাতকরা এখনো সক্রিয় বাংলাদেশে। জঙ্গিরা বললাম বিএনপি জামাত, এই বিএনপি জামাতের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এখনো জঙ্গি সেই উত্থান এখনো চক্রান্ত চলছে। 2019 সালের আগে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে কোনো অজুহাতে বলা হোক না কেন সেই নির্বাচন হবে, শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, অন্য কোনোভাবে নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। জনসমর্থনহীন নতজানু সরকার দিয়ে ভারতের কাছ থেকে দেশের স্বার্থ আদায় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তিস্তার পানি আনার ক্ষমতা তার নাই, কারণ তার তো গণভিত্তি নাই। সে যে ভারতের সঙ্গে বার্গেন করবে, সে বার্গেন করার ক্ষমতাই তার নাই। আজকে যখন ভারত সরকার বলে যে এবার আমরা তিস্তা দিতে পারবো না, তখন তো উনি বলতে পারতেন তাহলে আমিও অন্যান্য চুক্তিগুলোতে সই করতে পারবো না। সে কথা তিনি বলেননি, কারণ তার সেই শক্তি নেই। তিনি নতজানু হয়ে অন্যান্য সব চুক্তি সই করে এসেছেন। আমার যেন সবচেয়ে বেশি দরকার, আমার প্রাণের দাবি তিস্তার পানি। তিস্তার পানি নয় বন্ধুগণ, 54টা অভিন্ন নদীর পানির কোন চুক্তি হয় নাই। হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের দাবির মুখে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আগামী 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসায় হাবের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি BH হারুন। হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বাড়াতে হাবের পক্ষ থেকে জোরালো দাবির পর বিকেলে ধর্মমন্ত্রীর বাসায় হাব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে কিভাবে সমস্যার সমাধান করে হজযাত্রীদের নিবন্ধন করা যায় তা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে আলোচনা। দীর্ঘ আলোচনা শেষে হাবের দাবি মেনে নিয়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় 17 এপ্রিল থেকে বাড়িয়ে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়। চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং সংসদীয় কমিটির চেয়ারম্যানের উপস্থিতিতে হাবের সকল সদস্য তাদের এজিএম এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা মেনে নিয়েছি। তাদের চাহিদা মোতাবেক আগামী 23 তারিখ পর্যন্ত এর বর্ধিত করা 23 তারিখের পরে
আর বর্ধিত করার কোনো সুযোগ নাই। এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে 17 এপ্রিলের মধ্যে নিবন্ধনের সময় বেঁধে দেওয়ার প্রতিবাদে সোমবার সকালে সময় না বাড়ানো পর্যন্ত প্রাক নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাব। এখন পর্যন্ত নিবন্ধনের নিয়ম নীতি ঘোষিত হয় না। অন্যদিকে একদিনে 1,17,000 হজযাত্রীর নিবন্ধন করা সত্যি খুব কঠিন কাজ। প্রাক নিবন্ধনের জটিলতা নিরসন এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের সাথে সভা করার পূর্বে কোন লোক নিবন্ধন করবে না। এবছর বাংলাদেশ থেকে বেসরকারিভাবে 1,17,000 ও সরকারিভাবে 10,000 হজযাত্রীর হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে প্রায় 2 লাখ হজযাত্রী প্রাক নিবন্ধন করলেও চূড়ান্ত নিবন্ধন করেছেন 7,000-এরও কম হজযাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার বিচার শুরু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মহানগর 8ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এ মামলার অভিযোগ গঠন করেন। এর আগে মামলার একমাত্র আসামি ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রমনা থানার তদন্ত কর্মকর্তা। গত বছরের 24 আগস্ট কাকরাইল ওভারব্রিজের উপর রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে 28 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা। এ ঘটনায় রমনা থানায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে 31 আগস্ট নীলফামারী থেকে আসামি ওবায়দুলকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্যাস সংকটের কারণে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন। গতকাল বিকেলে 4টায় কারখানা দুটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কারখানা দুটির কর্তৃপক্ষের অভিযোগ, প্রতি বছর গ্যাস সংকটের কারণ দেখিয়ে 1,422 টন ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল ও 305 টন ক্ষমতাসম্পন্ন পলাশ কারখানায় গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বছরের অধিকাংশ সময় কারখানা দুটির উৎপাদন বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হয় তাদের। উৎপাদন সক্ষমতা হারাচ্ছে কারখানার যন্ত্রপাতিগুলো। বারবার বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। এর আগে একই কারণে গত বছরের 1 এপ্রিল থেকে টানা 7 মাস দেশের বৃহত্তম সার উৎপাদনকারী কারখানা দুটির উৎপাদন বন্ধ থাকে। সময় সংবাদে আরো থাকছে, সৌন্দর্য বাড়াতে নতুন করে আলোকসজ্জা সিলেটের কিন ব্রিজের, পরিবেশ উন্নত ও বন্ধ ফোয়ারা চালুর দাবি। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 11 বছর পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল দুপুরে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমবার সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সমাবর্তনকে স্মৃতির পাতায় ধরে রাখতে আগে ভাগেই গাউন আর টুপি পরে বিরামহীন সেলফি আর ফটো সেশনে ব্যস্ত তারা। সমাবর্তনের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 1,396 জন গ্রাজুয়েটকে আনুষ্ঠানিক সনদপত্র দেওয়া হবে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 32 জন শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক। জাতীয় কবি স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের বটতলায় 2006 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়। খুবই এক্সাইটেড, আর এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কনভোকেশনটা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সাক্ষী হিসাবে থাকতেছি, সেক্ষেত্রে আমাদের অনুভূতিটা একটু অন্যরকম। পড়াশোনা অবস্থায় আমরা একটা সমাবর্তন পাচ্ছি, এজন্য আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা সনদ পেতে যাচ্ছে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রশাসনিকভাবে কর্তৃপক্ষের দিক থেকে যা যা আমরা করতে পারি আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা সেগুলো মেটানোর চেষ্টা করছি। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। ধসে পড়েছে ভবনের পলেস্তরা, বাথরুম নেই বসার স্থানও। জরাজীর্ণ এই টার্মিনালে আসা যাত্রীরা প্রতিনিয়তই শিকার হচ্ছেন ভোগান্তির। যাত্রী, শ্রমিক, বাস মালিকরা বলছেন যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশন সমস্যার কথা স্বীকার করে বলছে শিগগিরই নতুন করে কাজ শুরু করা হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চরম ঝুঁকির মুখে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের বিশ্রামাগারটি। 37 বছর আগে নির্মিত টার্মিনালের এই বিশ্রামাগারের ছাদের অংশবিশেষ প্রায়ই ধসে পড়ছে যাত্রীদের মাথায়। বসার প্রয়োজনীয় স্থান নেই বাথরুম এবং পানির ব্যবস্থাও।
যাত্রীরা বলছেন এই টার্মিনালটা ভেঙে সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এই বিল্ডিংটার কোন দিন যে মাথাত ভাঙি পড়ে। এখানে বসার জায়গার পরিবেশ নাই, সিট নাই, তারপরে মানুষ পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, এখানে কোনো ব্যবস্থা নাই। 6-7 দিন আগে আমাদের উপরে প্লাস্টার আমাদের টাওয়ার সঙ্গেই পড়ছিল। অন্যদিকে শ্রমিকরা বলছেন প্রতিনিয়ত তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটা যাত্রী আসলে যে পরিবেশটা থাকার দরকার এখানে সেই পরিবেশটা নাই। এখানেও আধা হাঁটু পানি থাকে সবসময়। আর যে দেখেন উপরে ছায়া দেখেন কি অবস্থা। বাস মালিক কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। টার্মিনাল যখন তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এর সেরকম কোনো সংস্কার হয় না। বিভাগ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা এর কোনো সুফল পাই নাই। সমস্যার কথা স্বীকার করে নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র শোনালেন আশার বাণী। এখানে প্র্যাকটিক্যালি অ্যাডমিশন বলতে যে জিনিসটা, সে অ্যাডমিশন বলতে ওখানে কিছু নাই। ওখানে 4 তলা একটা বাস স্ট্যান্ড হবে। স্ট্রাকচার করার যে ডিজাইনও করেছে, কাজ হয়তো এই বর্ষা মৌসুমের আগে না পারলেও পরে হয়তো শুরু হবে। প্রায় 3 একর জমির উপর 1980 সালে প্রতিষ্ঠিত এই টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন রুটে 1000-এরও বেশি গাড়ি যাতায়াত করে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। কোনো ঘাট নির্মাণ না করেই প্রতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে জেলা পরিষদ। শুধু ঘাট নয়, দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরগুনার বড় নদীগুলো অধিকাংশ উপজেলা থেকে বিচ্ছিন্ন করেছে জেলাকে, আর বিচ্ছিন্ন উপজেলাবাসীকে খেয়া পারাপারে জীবন ঝুঁকির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতে হয়। জেলা পরিষদ জানায় যাত্রীদের ভোগান্তি কমানোর পদক্ষেপ নেওয়া হবে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে বিচ্ছিন্ন করেছে 4টি উপজেলাকে। বিচ্ছিন্ন উপজেলাবাসীর জেলায় যোগাযোগের মাধ্যম ইঞ্জিন চালিত ছোট নৌকা বা ট্রলার। প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী হাজার হাজার মানুষকে ঝুঁকি নিয়েই খেয়া পার হতে হয়। বামনা উপজেলার রামনা খেয়াঘাট থেকে বছরে প্রায় 35 লক্ষ টাকা ইজারা নিচ্ছে জেলা পরিষদ, কিন্তু আজও যাত্রীদের খেয়ায় ওঠা বা নামার জন্য কোনো জেটি নির্মাণ করেননি তারা। ফলে অধিকাংশ সময় অনেকটা নদী পাড়ের কাদামাটি পেরিয়ে ওঠানামা করতে হয় সবার। তবে বেশ কিছু খেয়াঘাটে ইজারাদার নিজ খরচে জেটি নির্মাণ করলেও তা এখন ঝুঁকিপূর্ণ। ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও স্যানিটেশনের ব্যবস্থা। পরীক্ষা আমাদের 10টায়, আমাদের এখানে আসতে হয় 7টার দিকে, তা না হলে আমরা খেওয়া মিস করি। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা খেওয়াটা মিস করলে আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। ঘাটের কারণে আমাদের ওঠানাম সমস্যা, কাদা পার হইতে হয়। জোয়ার ছাড়া গাড়ি করতে পারে না, এতক্ষণ অপেক্ষা করতে হয়। ঘাট যদি হয় তাহলে তো লোকজন একটু সচরাচর যাইতে পারে, গাড়ি গুড়ি যাইতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান দায়সারাভাবে জানালেন যাত্রী সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত সমস্ত খেয়াঘাট আমার দেখার সুযোগ হয় নাই। আমি দেখে কি কি সমস্যা আছে সব সমস্যাগুলোই আমি সমাধান করব। বরগুনা জেলার 16টি খেয়াঘাট থেকে বছরে প্রায় 2.5 কোটি টাকারও বেশি ইজারা আদায় করে জেলা পরিষদ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বর্তমান সংকট দ্রুত সমাধান করা না হলে সাভারের চামড়া শিল্প নগরীতে চালু ট্যানারি কারখানাগুলো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর লালবাগে বিপন্ন চামড়া শিল্প রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এ সময় চামড়া শিল্পের বর্তমান অবস্থার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বিসিককে দায়ী করে সংগঠনের নেতারা। টঙ্গীর পাশে হাজার হাজার আপনাকে টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলের বর্জ্য, কেমিক্যালের বর্জ্য সমস্ত তুরাগ নদীতে পড়তেছে। কোথায় কোথায় সেখানে তো কোনো পরিবেশবিদকে গিয়ে কথা বলতেছে না। আমাদের 9 দফা দাবি যাতে অচিরে বাস্তবায়ন করা হয়, না হলে সারা বাংলাদেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আবারও যে কয়টি ট্যানারি শুরু করেছে আপনার বিশেষত ওয়েটগুলো, সেই ওয়েটগুলো প্রোডাকশন আমরা বন্ধ করে দেব। আমরা আশা প্রকাশ করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন এবং এক্ষেত্রে রিলেটেড যারা যে সঠিক কাজগুলো করে নাই তাদের প্রতি তিনি অবশ্যই তাদের প্রতি একটা ব্যবস্থা নেবেন। সৌন্দর্য বাড়াতে নতুন করে আলোকসজ্জা করা হয়েছে সিলেটের কিন ব্রিজে। এতে করে অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন পথচারীরা। সেই সঙ্গে এক সময়ের ক্রাইম জোন হিসেবে পরিচিত চাঁদনীঘাট এলাকার অপরাধ কমে এসেছে। তবে কিন ব্রিজ এলাকায় পরিবেশ উন্নত ও বন্ধ থাকা নিচের ফোয়ারা চালুর দাবি সৌন্দর্য প্রেমীদের। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট।
শত বছর ধরে মানুষের বোঝা বয়ে ক্লান্ত কিন ব্রিজ। ঐতিহ্যের স্মারক এ ব্রিজের সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। ভারী যান চলাচলে কংক্রিট উঠে কিছুদিন পর পর বেরিয়ে আসে ব্রিজের পাত। যদিও রিকশা ভ্যান ছাড়া অন্য যানবাহন চলাচল নিষেধ। 2 বছর আগে একটি মোবাইল কোম্পানি দায়সারাভাবে আলোকসজ্জা করলেও কদিন পর নিভে যায়। ফলে রাতের অন্ধকারে ব্রিজের ওপর নিচ ও আশপাশে ঘটত চুরি, ছিনতাই, মাদক বিক্রি সহ নানা অসামাজিক কার্যকলাপ। তবে নতুন করে উন্নত মানের বাতি দিয়ে আলোকিত করা হয়েছে ব্রিজকে। এতে সৌন্দর্য বাড়ার পাশাপাশি কমে এসেছে অপরাধ। এই লাইটগুলো স্থায়ীভাবে থাকে, এখন হওয়াতে খুব শান্তি পাইতেছি, এলাকাবাসী সবাই শান্তি পাইতেছে। সবসময় রক্ষণাবেক্ষণের করতে পারে সিটি কর্পোরেশন, এই দাবি আমরা সিটি কর্পোরেশনের কাছে করছি। সন্ধ্যায় নগরবাসী ও পর্যটকরা ভিড় জমান কিন ব্রিজ এলাকায়। তবে লাইটিং করা হলেও এলাকা নোংরা আবর্জনায় ভরা। ব্রিজের নিচের ফোয়ারাটিও বন্ধ। অকাজের কারণে আমাদের সমস্যা হচ্ছে চলাফেরার সমস্যা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এখানে চুরি ডাকাতি ছিনতাই হয়ে যায়। ফোয়ারাটা হয়েছে, ফোয়ারাটা যদি চালু হয় এটা একটু ভালো হইবে। সেই জায়গার যে পরিবেশটা যে অনেক নোংরা, এটা যদি আরেকটু ভালো হতো তাইলে খুব ভালো হতো। নগর কর্তৃপক্ষ বলছে কিনব্রিজ এলাকা রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো ইজারা দেয়া হবে। আশেপাশে যে চটপটে ফুচকা দোকানগুলো আছে এটা আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে ম্যানেজমেন্টে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা বাৎসরিক একটা ইজারা দেওয়ার ব্যবস্থা করব। তা করলে পরিবেশটা আরো ভালো থাকবে এবং একটি স্বচ্ছতার ভিত্তিতে কাজটি হবে। সুরমা নদী সিলেট শহরকে দুভাগে ভাগ করেছে। চাঁদনীঘাট এলাকায় শহরের মিলন ঘটিয়েছে কিনব্রিজ। মানুষের যাতায়াতের জন্য 1936 সালে ব্রিজটি নির্মাণ করে ব্রিটিশরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বিশাল আকৃতির দেহের জন্য স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারেন না প্রায় 300 কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে তার পরিবার। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে বাস করেন 38 বছর বয়সী মাখন মিয়া। 2 দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ 2001 সাল থেকে শারীরিক পরিবর্তন দেখা দেয় তার। ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ অস্বাভাবিক মোটা হতে থাকেন তিনি। এতে চলাফেরা সহ কাজকর্ম করতে পারছেন না দরিদ্র মাখন মিয়া। এখন তার ওজন প্রায় 300 কেজি। ঢাকা মার্কেটে পিজিতে এবং বাংলাদেশ মেডিকেলে অনেক হাসপাতাল যাইছি, এরা অনেক চিকিৎসা করছে, করার পরে আমার তোমার ওয়েটটা বাড়বে কমবে না। আমাদের বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষা নাই, হয়তো তুমি টাকা পয়সা লাভে বাইরে চেষ্টা করে। দেশের নামকরা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমার মনে হয়েছিল যে অতিরিক্ত গ্রোথ হরমোনের কারণে তার এই ধরনের সমস্যা হয়েছে, তাই আমি তার পরামর্শ দিই ঢাকা গিয়ে চিকিৎসা করার জন্য। ঢাকার ডাক্তাররা বলল যে তার এখানে এটা সম্ভব না, তার দেশের বাইরে তার চিকিৎসা করা দরকার। তবে চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। খুব অসহায়, সে হাঁটা তো একদমই করতে পারে না, ঘরে শুয়ে থাকে আর কিছু সে করতে পারে না। সমাজের বিত্তবানরা, দয়ালু ব্যক্তিরা যদি আগে আসেন, আমার মনে হয় মাখনরে বাঁচানো সম্ভব এবং তার উন্নত চিকিৎসা সম্ভব। সরকারের দ্বারা আবেদন জানাইছি দেশ বিদেশে সবের কাছে আমি আমি আজ দুরাত ফিরে গেছি আমার ছেলেটারে আপনারা দেখেন। এক ছেলে ও এক মেয়ের জনক মাখন মিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানী ঢাকা সহ সারা দেশে গড়ে ওঠা লোকজ ঐতিহ্যের অধিকাংশই যথাযথ পরিচর্যা এবং সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরে উঠছে অভিযোগ, যথাযথ সম্মান এবং পারিশ্রমিক না থাকায় এ কাজে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিতে সংরক্ষণ করতে হবে লোকজ সংস্কৃতি এবং দেশীয় ঐতিহ্য। সোহেল কোরাইশি তোলা ছবিতে মৌসুমী মমের রিপোর্ট। এই সুর জানে হাজারো দীর্ঘশ্বাস, বিরহ ও বিচ্ছেদের পরিণতি। বলা হয়ে থাকে, কথা যেখানে পৌঁছতে পারে না সুর সেখানেও পৌঁছায়। এই সুর কখনো বাঁশির মূর্ছনা, আবার কখনো করতালের সঙ্গে রঙিন বাক্সবন্দি জীবনের বর্ণনা। দিন বদলের হাওয়ায় লোকজুড়ে ঐতিহ্য ভুগছে দর্শক খরায়। আবহমান গ্রাম বাংলার চিরায়ত পোড়ামাটির ঘ্রাণ, শেকড়ের টান, ব্যথা ভরা কোনো কাটা আঙ্গুলে বোনা নকশি কাঁথা ক্রমেই হারিয়ে ফেলছে আবেদন। রাজধানীর ধামরাইয়ে বিশ্বখ্যাত কাঁসা শিল্প এখন মৃতপ্রায়।
ঐতিহ্যবাহী জামদানি তৈরিতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় শীর্ষে থাকার পরও মানবেতর জীবনযাপন নারায়ণগঞ্জ জেলার কারিগরদের। সকাল 6টা হইতে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। ডাবল সময় হিসেবে তো আমাদের কোনো মজুরি পাই না। আমি যখন যেটা খেয়াল করি সেইটাই তৈরি করি। যেমন পালকিটা বিলীন হয়ে যাচ্ছে, ওই পালকিটা পৌরানো ইতিহাস। আমরা পিতলের এমন কোনো জিনিস না যে কাজ না জানি, কিন্তু আমাদের সরকার আগ্রহ দিলে আমরা এটা চেষ্টা করতে পারি যে আরো সুন্দর করতে। নকশিকাঁথা পরে পরে মনে হয় যে আমাদের জীবন কাহিনী, দুঃখ বেদনা মনে করেন এটার উপরেই আমরা চলি। ব্যবসায়ীরা বলছেন সচেতনতা এবং পরিচর্যার অভাবে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আর বিশেষজ্ঞরা বলছেন দেশীয় ঐতিহ্য রক্ষায় সবার আগে নিশ্চিত করতে হবে শিল্পীদের মৌলিক অধিকার। মানুষের সচেতনতার অভাবে আস্তে আস্তে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। আর সরকারিভাবে বেসরকারিভাবে কোনো উদ্যোগ না থাকাতে মানুষ আর এখন সম্মান বোধ করে না। যদি আমাদের ভালো পুঁজি হতো তাহলে আমরা অবশ্যই জামদানির ঐতিহ্য আরো ভালোভাবে আমরা সারা বিশ্বব্যাপী তুলে ধরতে পারতাম। জামদানি শিল্পীটা যে বানালো এত কষ্ট করে, তার পেটে ভাত আছে কিনা, সেই উপার্জন দিয়ে চলতে পারে কি পারে না। জামদানি শিল্প সহ এখনো পর্যন্ত সারা দেশে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে 5টি। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষতার আড়ালে হারিয়ে যেতে বসেছে দেশীয় ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতি। বিশেষজ্ঞরা বলছেন এগুলো সংরক্ষণের এখনই জোর পদক্ষেপ নিশ্চিত করতে পারলে বিশ্বের মানচিত্রে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত হবে প্রিয় বাংলাদেশ। মৌসুমী মো, সংবাদ, লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটি চালু হলে আগামী 10 বছরে সেখানে লক্ষাধিক তরুণ তরুণীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বিকেলে কালেকৌরে বিশ্বের 7ম এই ডাটা সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। দেশি বিদেশি যে আইটি কোম্পানিগুলো তারা যখন এখানে কাজ শুরু করবে আগামী 10 বছরে আমাদের এখানে শুধু বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরেই 1 লক্ষেরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং 21 সাল নাগাদ যে $5 বিলিয়ন আইসিটি এক্সপোর্ট হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টর থেকে অর্জন করার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং 20 লক্ষ তরুণ তরুণীর যে কর্মসংস্থান আইসিটি সেক্টর আগামী 5 বছরে হবে, সেখানে বঙ্গবন্ধু হাইটেক সিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। ঐতিহাসিক এ দিবসের তাৎপর্য তুলে ধরে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববাসীর কাছে মুজিবনগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এছাড়া বক্তব্য রাখেন মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল AK আখতারুজ্জামান, মিনিস্টার ফাইয়াজ মুর্শিদ কাজী, মিনিস্টার HM রকিবুল সহ অনেকে। এদিকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেলেও বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। এছাড়াও সংসদ সদস্য আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। দেশের বাইরের খবর। লন্ডনের একটি নৈশ ক্লাবে এসিড হামলায় ঘটনায় অন্তত 12 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির সিডওর্থ স্ট্রিটের ম্যাঙ্গল E8 নামে নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ক্লাবে 6 শতাধিক মানুষ ছিল। পুলিশ জানায় ক্লাবের ভেতরে হঠাৎ করেই এক তরুণ 2 জনকে উদ্দেশ্য করে এসিড ছুড়ে মারে। এতে তারা ছাড়াও আরো 10 জন দগ্ধ হন। পুলিশ হামলার বিষয়টি খতিয়ে দেখছে। অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়া মুশফিকুর রহিম জানিয়েছেন এমন পারফরম্যান্স আসন্ন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের খেলোয়াড়দের পারফর্ম আশা যোগাচ্ছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ পাওয়ায় গর্ববোধ করেছেন এই ব্যাটসম্যান। শুরুতে 2 উইকেট হারিয়ে ধূপ ছিল ফেভারিটের তকমা সেটে যাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ। সেখান থেকে দলকে টেনে তুলতে এগিয়ে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম।
ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার তো করেছেনই, নিজে খেলেছেন 134 রানের একটি ঝলমলে ইনিংস। লিস্টে ক্রিকেটে তার নবম সেঞ্চুরিতে দল শেষমেশ জয় নিয়ে ফিরেছে। আর তাই তো প্রচন্ড গরমেও পারফরমেন্সের নাতিশীতোষ্ণ ছোঁয়া পাচ্ছেন মুশফিক। আল্লাহর রহমতে আজকে আমার দিন ছিল, এই জন্য চেষ্টা করেছি আর সফল হয়েছে, তো অবশ্যই ভালো লাগছে। আর সব ম্যাচে রানটা পেলে আর কি, বড় রান করলে অবশ্যই অনেক কনফিডেন্স থাকে। নেক্সটে যে কটা ম্যাচ ইনশাল্লাহ সামনে থাকবে, চেষ্টা করবো রানটা অব্যাহত রাখার, আর এজ এ ইন্ডিভিজুয়াল আর এজ এ টিম হিসেবে যেন আমাদের জয় ধারাটা অব্যাহত থাকে। সামনেই নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। তার আগে নিজের এমন পারফরমেন্সের পাশাপাশি জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের ব্যাটে বলে একসাথে ক্লিক করাকে বেশ আশাব্যঞ্জক মনে করছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। প্রিমিয়ার লিগে সবাই চায় ন্যাশনাল প্লেয়াররা রান করবে, এবং আল্লাহর রহমতে এই বছর সবাই আল্লাহর রহমতে খুব ভালো রান করছে। আর এটা আমাদের ডিউটি, কারণ আমরা ডোমেস্টিকে যদি অ্যাটলিস্ট ডোমেস্টিকে যারা খেলেন তাদের কাছ থেকে যদি আমাদের ডিফারেন্সটা না থাকে, তাহলে আমাদের ন্যাশনাল টিমে খেলার প্রায়োরিটিটা অন্যরকম হয় না আসলে। তো সেদিক থেকে বলবো যে আমাদের সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখা উচিত, এবং আল্লাহর রহমতে সবাই রান করছে, তো এটা ভেবে খুবই ভালো লাগছে। এবং যার সামনে যারা চান্স পাবে ট্রাই নেশন এবং এশিয়া কাপে, চেষ্টা করবো যেন ওইখানেও সেই রানটা করার। সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়া মাশরাফি খেলছেন এবার তার সাথে একই ক্লাবে। জাতীয় দলের হয়ে একসাথে খেলছেন দীর্ঘদিন, তবে এবার মাশরাফিকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। অনুভূতিটা ঠিক কেমন? এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে তার সাথে একই ক্লাবে খেলছে, তো এটা অনেক বড় একটা অনার। এবং তিনি রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ সেটি একটু মানে অ্যাটলিস্ট একটু মেন্টালি রেস্ট নিতে যাচ্ছিল, সো দ্যাট আমাকে দায়িত্বটি দিয়েছে। আর দায়িত্বটা যখন দিবেন তখন তো অবশ্যই, আর তার মতো মানুষ যখন অন্য কাউকে দায়িত্ব দেবে, এটা অবশ্যই আরও 120% 200% ভিতর থেকে আসে। তো সেটাই অবশ্যই আমার চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলো যেন আরো ভালো করি। এবছরের ক্যালেন্ডার বলছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশ দলকে। তার আগে মুশফিকদের ফর্মে ফেরা নিশ্চয়ই আশার যোগান দেবে দর্শক হৃদয়ে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতিটা সারতে পারবে বাংলাদেশ জাতীয় দল, এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাব্বির রহমানের। এছাড়া আয়ারল্যান্ড সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অধরা সেঞ্চুরির দেখা পেতে চান এই মারকুটে ব্যাটসম্যান। 100 ওভার যদি খেলতে পারি আমরা ইনশাল্লাহ ম্যাচ জিততে পারবো। নিউজিল্যান্ডে অথবা নিউজিল্যান্ড একটা কঠিন টিম, বাট আমরা চেষ্টা করবো ওদের সাথে কম্পিটিশন করার জন্য। বাট আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি। ইংল্যান্ডের যে ক্যাম্পিংটা হবে ওইটা যেন আমরা ওখান থেকে যেন কিছু যে নিয়ে আয়ারল্যান্ডে শিখতে পারি আর কি। যেভাবে খেলতেছে আমরা এই ফোর্সে যেন আমরা খেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি যেন আমরা ভালো মতো শেষ করে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ম্যাচ হয়ে গেছে, এটা সেঞ্চুরি নয়, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে বড় স্কোর বা যেটা 40 বা 30 বা 40-50 যেটা করে আউট হয়ে যাচ্ছে, ওটা কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে গত রাতের খেলায় জয় পেয়েছে আর্সেনাল। মিডলসবরোর ঘরের মাঠে রিভারসাইড স্টেডিয়ামে স্বাগতিকদের 2-1 গোলে হারিয়েছে গানাররা। এই জয় পয়েন্ট টেবিলে 6 নম্বরে উঠে এলো আর্সেনাল। ভালো খেলতে থাকা আর্সেনাল হঠাৎই কক্ষচ্যুত প্রিমিয়ার লিগের গেল কয়েকটি ম্যাচে। এতে প্রত্যাশিত জয় না পেয়ে পয়েন্ট টেবিলের নিচে নেমে যায় তারা। তাই এ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ছিল আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। মিডলসবরোর বিপক্ষে তাদের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক, যদিও প্রতিপক্ষের গোলমুখ খুলতে তাদের অপেক্ষায় থাকতে হয় প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। অবশেষে ম্যাচের 42 মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে বিরতি থেকে ফিরে মিডলসবরোর সমতায় ফেরান নেগ্রোদো। এরপর ম্যাচের 71 মিনিটে মেসুত উজিল দলের হয়ে দ্বিতীয় গোল করল। আবারও লিড পায় আর্সেনাল। বাকি সময়ে আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েঙ্গার শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের পর ভাড়া আদায়ে আজও চলছে অরাজকতা, পরিবহন সংকট দুর্ভোগে নগরবাসী। ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আজ যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর ইবিআইএন নিবন্ধন কার্যক্রম শুরু। রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে নিজস্ব ভবনের যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সংগ্রহশালা আরও সমৃদ্ধ করার দাবি। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। প্রতিনিয়ত ভোগান্তির শিকার যাত্রীরা। এবং ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের। চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন
16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।